তাহলে এই যে অভিন্ন 52টা নদীর হিসাব পাচ্ছি না, আজকে আবার দেখলাম যে মমতা ব্যানার্জি মোদির কাছে চিঠি পাঠিয়েছে তিস্তা বিষয়ে। আমি একটু আগে দেখলাম দ্য ডেইলি স্টার বাংলা নিউজে যে তিস্তার ব্যাপারে মোদির কাছে চিঠি পাঠিয়েছে যে এই হিসাব সে রাজি না, এবং এই ব্যাপারে সে তার বক্তব্য জানিয়ে দিয়েছে। তাহলে যেখানে মমতা ব্যানার্জি রাজি না, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী যতই মোদির সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক থাক, আমরা তিস্তার হিসাব কখনোই পাবো না বলে আমি মনে করতেছি। যে ভারতীয় আক্রমণ যদি আমাদেরকে করে তাহলে আমরা কি করব? ভারত চারদিক থেকে রিপোর্ট বলেছেন যে ওরা ট্রেনে করে সৈন্য নিয়ে আসবে, আমাদেরকে আক্রমণ করবে, করতেই পারে। সেই করার জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। ভারতের ট্রেন চালু হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে, অনেকগুলা জেলার উপর দিয়ে অনেকগুলা লাইন একসাথে চালু হবে, আমরা সেগুলো দেখেছি। এখন এই বিষয়ে আসলে সরকার কি করেছে বা জনগণ কি ভাবছে, যদি একজন সেনা অফিসার হিসাবে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমেদ সাহেব আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে শেয়ার করেন। বর্তমানে যে প্রধানমন্ত্রী ভারত সফরে আছেন, তিনি ভারত থেকে অশ্বডিম্ব পেয়েছেন, কিন্তু আমাদের আকাশ, জমিন এবং সমুদ্র সবকিছু ভারতকে তিনি যৌতুকে লিখে দিয়েছেন। আমাদের আকাশ সীমা যে সকল বিদেশি বিমান কোম্পানি ব্যবহার করে আমাদের আকাশ, তাদের কাছ থেকে ভারত প্রতি বছর প্রায় 90,000 কোটি টাকা রেভিনিউ আয় করে। এটা বাংলাদেশের অংশ, বাংলাদেশ পায় না। তিনজন অতিথি আগের থেকে ছিলেন, আমরা একটু ডাক্তার হাসিবুল হক রিপন, আমি ওনাকে একটু যুক্ত করছি। সর্বপ্রথম বাংলাদেশ থেকে উনি যুক্ত হয়েছেন। এখন দেখেন ওই চিকেন নেকের একটা কথা বলা হচ্ছে যে চিকেন নেক হলে প্রায় 17 কিলোমিটার দিয়ে কিন্তু আমরা আপনার নেপালের সাথে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ এবং একটা ব্যবসায়িক বা অভিন্ন একটা কাজগুলো আমরা করতে পারতাম দেশের সাথে। সেই জিনিসগুলো আমরা করতে পারতেছি না, কারণ ভারত সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের আকাশ সীমার পয়সাটা ভারত পায়। এই ব্যাপারে যদি কেউ আকাশ বিশেষজ্ঞ থাকেন, তাহলে তিনি এরোনটিক্যাল এক্সপার্ট কেউ থাকলে ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আমরা যেটুকু সাদা চোখে দেখি, সাধারণভাবে দেখি যে আমাদের আকাশের উপর দিয়ে ভারতীয়, আমেরিকান, ব্রিটিশ, ফ্রান্স, জার্মান বিভিন্ন এয়ারলাইন্স চলে, এবং তাদের প্রত্যেক দেশের উপর দিয়ে বিমান গেলে, মানে এয়ারক্রাফট গেলে তার একটা ডিউটি প্রদান করতে হয়, ট্যাক্স প্রদান করতে হয়। আমাদের ট্যাক্সটা ভারত নিয়ে যায়, আমরা পাই না। বাংলাদেশের বুক চিরে যখন ভারতের একটি রেল লাইন যাবে, সেইখানে যদি কোনো কারণে একটা ডিল ছোড়া হয় বা ডিল নাই ছিল, তখন তারা বলবে ডিল ছুড়েছে ট্রেনের ভিতরে, সুতরাং এখন আমাদের ট্রেন পাহারা দেওয়ার দায়িত্ব আমার দেশের সেনাবাহিনীর। তখন বাংলাদেশ সরকার কি তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে? অথবা আমাদের দেশের যে অভিন্ন 52টা নদীর হিস্সা, আমরা কি সেটা পেয়েছি? বিশেষ করে টিপাই মুখের বাঁধ এবং তিস্তা নদীর হিস্সাকে আমরা পেয়েছি এখন পর্যন্ত। আমরা যেখানে তিস্তার হিসাব এখন পর্যন্ত পাই নাই, টিপাই মুখের বাঁধ নিয়ে কোনো কথা বলতে পাই নাই, তাহলে আমার বুক চেরে কি করে তাদের ট্রেন যাবে? আমাদের সমুদ্র সীমা, আমাদের প্রধানমন্ত্রী একবার বলেছেন যে তিনি সমুদ্র জয় করে এসেছেন। তিনি সমুদ্র জয় করে আসেননি, বঙ্গোপসাগরের মাঝখানে তারা আওয়ামী লীগের নৌকাটি ডুবিয়ে দিয়ে এসেছেন। সমুদ্র সীমায় আমাদের কোনো বেনিফিট হয়নি। আমাদের জমি, আমাদের ভূমি ভারতকে বিনামূল্যে তিনি উপঢৌকন দিচ্ছেন। আজকে যে কলকাতার থেকে যশোর হয়ে যে রেলপথটি আসামের শিলচর পর্যন্ত যাবে, এই রেলপথ যাবে বাংলাদেশের প্রায় 12টি জেলার উপর দিয়ে। ওইদিকে আবার রংপুর, দিনাজপুর থেকে আরেকটি রেলপথ আসবে, এসে রাজশাহী হয়ে ইন্ডিয়াতে যাবে। এইভাবে আমাদের বুক চিরে 1টা, 2টা, 3টা রেলপথ দিবেন, দিলে আমাদের ডিফেন্স খুব দুর্বল হয়ে যাবে। ভবিষ্যতে মনে করেন বাংলাদেশ কোনোদিন ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কারণ ভারত এই রেল যে করবে, তারা রেল স্টেশন করবে বেনাপুলে, তারা বেনাপুলে না, আমাদের সিলেটের জাফলংয়ে তামাবিলে তারা একটা রেলওয়ে ওয়ার্কশপ করবে, তাদের রেল সার্ভিসিং সেন্টার করবে। এইখানে সব রয়ের লোকেরা। তাহলে এই যে অভিন্ন 52টা নদী হিসাব পাচ্ছি না, আজকে আবার দেখলাম
যে মমতা ব্যানার্জি মোদির কাছে চিঠি পাঠিয়েছে তিস্তা বিষয়ে। আমি একটু আগে দেখলাম দ্য ডেইলি স্টার বাংলা নিউজে যে তিস্তার ব্যাপারে মোদির কাছে চিঠি পাঠিয়েছে, যে এই হিসাব সে রাজি না এবং এই ব্যাপারে সে তার বক্তব্য জানিয়ে দিয়েছে। তাহলে যেখানে মমতা ব্যানার্জি রাজি না, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী যতই মোদির সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক থাক, আমরা তিস্তার হিসাব কখনোই পাবো না বলে আমি মনে করতেছি। বাংলাদেশকে আর্মি দিয়ে দখল করবে না, এইসব প্যারামিলিটারি দিয়ে বলবে যে বাংলাদেশ আমাদের, খবরদার কথাবার্তা বলবো না, তোমরা স্বাধীন থাকো, পতাকা উড়াও, বাকি সব আমাদের। আমরা যে রেলপথ তাদেরকে দিব, সেই রেলপথে আমরা কোনো ট্যাক্স পাবো না, আমরা কোনো খাজনা পাবো না। আমরা এই যে বড় বড় ব্রিজ করেছি, সেই ব্রিজগুলো ভারতের কাছ থেকে আমরা কোনো পয়সা নেই না। আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন যে প্রতিবেশী দেশের কাছ থেকে চাওয়া, টোল চাওয়া, এটা নাকি খুব নীচতা। তো ভারত কিন্তু আমাদের ট্রেভেলের উপরে ট্যাক্স নেয় এবং সব রকমের টোল আমাদের উপরে আরোপ করে রাখে। আমাদের যে এইবার যে সিলেটে বন্যা হলো, সেই বন্যা হলো ভারত আমাদের উঠে অনেকগুলো নদী আছে সেইগুলোতে বাঁধ দিয়ে রেখেছিল। সেই বাঁধগুলো এবার বৃষ্টির সময়ে একযুগে সবগুলো ছেড়ে দিয়েছে এবং আমাদের ছাতক, দোয়ারা, গোয়েনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ এক সাইড পুরা প্লাবিত হয়ে গেছে। এই প্লাবনে আমাদের পুরা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ভেসে গেছে। আমাদের এই যে ভাই রিপন প্রশ্ন করলো যে ইউরোপের অনেক দেশেই রেল লাইন এক দেশ থেকে আরেক দেশে গিয়েছে, ওই দেশে কোনো কাঁটাতারের বেড়া আছে কি? নাই। তাহলে আমাদের দেশে আমাদেরকে চারদিক থেকে কাঁটাতারের বেড়া দিয়ে রেখে আমাদের উপর দিয়ে ট্রেন চালাবে এই ভারত, এবং তাতে বাংলাদেশের মানুষ কথা বলবে না, এইটা তো হতে পারে না। বাংলাদেশের মানুষ কথা বলবে এবং দরকার পড়ে বুকে মাইন নিয়ে রেলের নিচে শুয়ে যাবে। যে সংসদে এটা আলোচনা হওয়া উচিত ছিল যে আমরা রেলওয়ে কানেক্টিভিটি ভারতকে দিব কি না। গত 15 বছর ধরে আওয়ামী লীগ যে সংসদ, পঙ্গু একটা অবৈধ সংসদ চালাচ্ছে, সেইখানে 15 বছরে জাতীয় কোনো ইস্যু নিয়ে কোনো আলোচনা হয় নাই, কথা হয় নাই। বাজেট নিয়ে শুধু ডুগডুগি বাজানো হয়েছে, আর সংসদে শুধুমাত্র এই বঙ্গবন্ধু পরিবারের প্রশস্তি গাওয়া হয়েছে। এর বাইরে সংসদের কোনো কাজ নাই। এই সংসদকে মানুষ সংসদ বলে। সং মানে ভাড়। ভারতীয় আক্রমণকে আমরা কিভাবে প্রতিহত করব? আমি আমার শ্রোতা ভাইদেরকে অনুরোধ করব, আপনারা মুতার যুদ্ধের ইতিহাস দেখেন। 3000 মুসলিম সৈন্য, 1 লক্ষ খ্রিস্টান সৈন্য এবং 1 লক্ষ অমুসলিম আরব সৈন্য, 2 লক্ষ এক পক্ষে, আর এক পক্ষে 3000 মুসলিম সৈন্য শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত। তারা কিন্তু ফাইনালি যুদ্ধে জয়লাভ পুরা করে নাই, কিন্তু ইউরোপীয় বাহিনীকে তারা তাড়িয়ে দিয়েছিল।